আমাদের চ্যানেলে প্রচারিত সমস্ত গল্পই কাল্পনিক। এই গল্পগুলির সাথে বাস্তবিক ঘটনা এবং চরিত্রের কোনো মিল নেই। যদি কোনো মিল খুঁজে পান তাহলে একান্তই সেটা কাকতালীয়। আমরা কোনো রাজনৈতিক ঘটনা, কোনো ধর্মীয় বিদ্বেষ বা কোনো সামাজিক কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ধন্যবাদ। আরতেফান রঙিন বসন্ত সিরিজের দ্বিতীয় গল্প, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মরফোলজি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার জন্ম হয় 12ই সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে। তার মৃত্যু হয় 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দে। তিনি বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ লেখক। তার লেখা উপন্যাসগুলি হল অপরাজিত, পথের পাঁচালী, চাঁদের পাহাড়, অশনি সংকেত, আরণ্যক, দেবযান প্রভৃতি। এর মধ্যে সত্যজিৎ রায়ের 1955 সালে পথের পাঁচালী একটি অন্যতম ক্লাসিক সৃষ্টি। শুরু হল লেখকের আজকের গল্প, মরফোলজি। নির্মলার সঙ্গে মেডিকেল কলেজে যেদিন ঢুকি সেই দিনই প্রথম দেখা। আমি তখন আইএসসি পাশ করে মেডিকেল কলেজে ঢুকেছি। বয়স কত হবে? 19। চোখে প্রথম যৌবনের রঙিন নেশা টেশা একেবারেই ছিল না বললে ভুল হবে। যতই অধ্যয়নপরায়ণ ছেলে হই না কেন, এইটুকু আমার মধ্যে ছিল। আর সেই নেশার ঘরেই বোধ হয় নির্মলাকে স্বর্গের দেবী বলে মনে হলো প্রথম দর্শনেই। ছিপছিপে সুন্দর মেয়ে, টানা টানা চোখ, জোড়া ভুরু, দিব্যি দেখতে মুখখানি। নীল রঙের শাড়ি পরনে, গায়ে ফুলাতা ব্লাউজ, সরু চুড়ি গাছা হাতে পরা থাকত। চোখে মুখে একটা বুদ্ধির ছাপ। নারী সুলভ লজ্জা তার মধ্যে মোটেই ছিল না। তার বদলে ছিল বিদ্রোহিণীর উগ্র চ্যালেঞ্জ। আমার মনে হতো ওর সতর্ক আর সজাগ দৃষ্টি পুরুষ জাতিকে চ্যালেঞ্জ করছে যে আমার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা করতে এসো না। আমি কিন্তু সেই ধরনের মেয়ে নই, খবরদার। আর সেই জন্যই যত দিন যেতে লাগলো তত আমি ওর দিকে বেশি করে আকৃষ্ট হয়ে পড়তে শুরু করলাম, যে আমার জীবন একেবারে মাটি করে দেওয়ার জন্যই ও এসছে। কার জন্য আমি এই 45 বছরের পৌরতায় পদার্পণ করেও অকৃতদাস, সন্তান সন্ততিহীন, ছন্ন ছাড়া লক্ষ্মী ছাড়া মানুষ? কার জন্য সারা জীবন তৃপ্তি পেলুম না, সুখ পেলুম না, আপনার বলতে কাউকে পেলাম না? টাকা রোজগার করতে হয়, তাই করে যাচ্ছি। খেতে হয়, খাচ্ছি। কলেজে অধ্যাপনা করতে হয়, করে যাচ্ছি। জীবনে না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো অবলম্বন। শুনেছি অনেকেরই এরকম হয়। প্রেমের নেশা টেশা পড়ে অল্প বয়সে, কিন্তু সেই নেশা কাটিয়ে ওঠে। হায় রে, কিন্তু আমার মতো এত উচ্ছন্নে যায় কে? যাক, সেসব কথা যাক। তা কেমন করে হলো সেটাই একটু আপনাদের বলি। আমাদের ক্লাসে অনেকগুলি মেয়ে ছিল। কেউ বিএসসি, কেউ আইএসসি পাশ করে মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। 5টি মেয়েকে আমার আজও বেশ ভালো মনে আছে। তাদের একজনের নাম শকুন্তলা সেন। শ্যামবর্ণ, দোহারা চেহারা, বড় বড় চোখ, মুখশ্রীও মন্দ নয়। হাতের কবজির কাছে বড় মোটা মনে হতো। শকুন্তলা ছিল বড্ড শান্ত মেয়ে, কোনো দিকে চাইতো না, এক মনে প্রফেসরের নোট টুকে নিয়ে যেত। আর একজনের নাম ছিল সুনীতি। তার কি যে টাইটেল ছিল সেটা আমার মনে নেই। ওর রং ফর্সা, গোল চাঁদের মতো মুখখানা,
এই ফ্ল্যাট টাইপের মেয়ে, মানে এই ক্লাসের ছেলে মেয়েদের নাচিয়ে বেড়াতো। আরেকজনের নাম ছিল মহামায়া, পদবী বন্দ্যোপাধ্যায়। সেকেলে নাম, কিন্তু বড় একেলে মেয়ে। সুন্দরী হিসাবে মন্দ নয়, অতি চমৎকার গঠন পরিপাট্য শরীরের, খুব শৌখিন, চোখে চশমা, কথায় কথায় হেসে লুটিয়ে পড়ত। এটিও এক ধরনের ফ্ল্যাট টাইপেরই মেয়ে। মহামায়ার সঙ্গে একসঙ্গে আসতো। ওর কিরকম একটা বোন হয়, নাম চপলা বন্দ্যোপাধ্যায়। দেখতে শুনতে মহামায়ার চেয়েও ঢের ভালো, কিন্তু বড় নিরীহ ছিল। ভালো মানুষ, সাথে চড়ে কথা বেরোতো না। আর একটি গরিব ঘরের মেয়ে আসতো, নাম ছিল বেলা চক্রবর্তী। মোটাসোটা সাদাসিধে এই সুতির শাড়ি পরে আসতো, আর সাদা ব্লাউজ, ফুলাতা। সকলের সঙ্গে মিশত, সকলের সঙ্গে হেসে কথা বলতো। বুদ্ধি শুদ্ধি একটু কম ছিল বলেই মনে হতো। এদের সকলেরই বয়স 19-20 মধ্যেই। সেদিক থেকে আমরা প্রায় সকলে সমবয়সী। 1-8 বছরের বেশি হওয়ার কথা নয়, এই শকুন্তলা ছাড়া। তার বয়স ছিল আমাদের থেকে 3-4 বছরের বেশি। আমরা আড়ালে নিজেদের মধ্যে বলতাম শকুন্তলা দি। হ্যাঁ, তা যেমন হয়ে থাকে, ক্লাস 14 ছেলে ঝুঁকে পড়লো মেয়েদের দিকে। যে যার সঙ্গে জমিয়ে নিতে পারে সেই প্রাণপণে চেষ্টা করতে লাগলো। মাস 2ও অগ্রসর হয়নি ফার্স্ট ইয়ার MBA ক্লাস। এর মধ্যেই বেঁধে গেল প্রণয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা, ঝগড়া, রেষারেষি। একটি মেয়ের পিছনে 4-5টি বা তার থেকেও বেশি ছেলে। থার্ড ইয়ার ক্লাসে সেবার এক বিখ্যাত সুন্দরী ফিরিঙ্গি মেয়ে মিস ইভশ্যাম পড়তো। আমরা কলেজে ঢুকেই শুনি মেডিকেল কলেজ শুদ্ধ ছেলে নাকি তার পিছনে পাগল। এই ফিরিঙ্গি মেয়েটার নাম চিরকাল লেখা উচিত মেডিকেল কলেজের অলিখিত ইতিহাসে। অন্তত 2টি আত্মহত্যা এবং বহু সংখ্যক উচ্ছিন্ন যাওয়া ছেলেগুলোর জন্য এই মেয়েটি দায়ী। 4-5টি পিতার বিষয়পুত্র কর্তৃক সমর্পিত হয়েছে এই দেবীর বেদমূলে অর্ঘ্যরূপ। তবুও এর আকাঙ্ক্ষা মেটেনি। আমি ইভশ্যামকে দেখলাম কলেজের বার্ষিক উৎসবে ছাত্রীদের গ্যালারিতে। এই প্রথম তাকে দেখি। খুব চটকদার সুন্দরী বটে, বয়স 22-28-এর বেশি নয়, বিদ্যুৎ সুলভ স্বভাব। তবে আমি দূর থেকে দেখেছি এই পর্যন্ত, আরো অনেকবার দেখেছি, তবে লম্বা করিডোরের পাশ দিয়ে কাটিয়ে চলে যেতে। কিন্তু ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের সাথে কথা কইবার বা নট করিবার মতো তার সহৃদয় ছিল না। ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের কোনো ছেলেকে সে সেভাবে পুছতই না। আর কেনই বা পুছবে? তার স্থাবর বর্গের মধ্যে পাশ করা হাউস সার্জেন্ট ছিল, আর উঁচু ক্লাসের ধনী ছাত্র, শোনা যায় 2-1 অধ্যাপকও ছিলেন। আমি লাজুক, গম্ভীর প্রকৃতির। ISC-তে স্কলারশিপ পাওয়ার ছাত্র, লেখাপড়া ছাড়া আর কিছু বুঝতাম না। মেয়েদের সসংকোচে পাশ কাটিয়ে যেতেই চিরদিন অভ্যস্ত। লজ্জায় চোখ তুলে অপরিচিতা মেয়েদের দিকে তাকানোটা আমার পক্ষে সুকঠিন ব্যাপার। আজকাল দিনের কথা নয়, যে কথাটা বলছি সেটা আজ থেকে প্রায় 25-26 বছর আগেকার। তখনকার মেয়েরা বেথুন কলেজ ছাড়া অন্য কোনো কলেজে পড়তো না, আর পড়তো কিছু মেডিকেল কলেজে। মেয়েরা তখন অনেক ছাত্রের কাছেই অন্য জাতের জীব বা দেবী ঠেবি বলে গণ্য হতো। মেডিকেল কলেজে ঢুকে প্রথম সহপাঠিনী রূপে ওদের পেয়ে যদি ছাত্রদল ওদের দিকে একটু ঝুঁকেই পড়ে বা তাড়াহুড়ো বাঁধিয়ে দেয়, তবে সেটা এমন আশ্চর্যের কথা নয়। এই আবহাওয়ার মধ্যে আমি ভীষণ ভালো ছেলে রূপেই ফার্স্ট ইয়ারের 3-4 মাস কাটিয়ে দিলাম।
এর মধ্যে নির্মলাকে নিয়ে ক্লাসে অনেক কিছু হয়ে গিয়েছে। ধনী ছাত্র শশধর মুহুরী নির্মলার সঙ্গে ঘনিষ্ঠতা করবার চেষ্টা করতে গিয়ে সেই চ্যালেঞ্জপূর্ণ উগ্র দৃষ্টির সামনে এতটুকুনি হয়ে গিয়েছে। আরো কয়েকজন ছাত্র চোখ রাঙানি খেয়েছে রীতিমতো, অথচ ওরাই মহামায়া বা সুনীতিকে নিয়ে মোটর বিহার করত, কলেজ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে একসঙ্গে খেত বা গেটের কাছে দাঁড়িয়ে থেকে একসঙ্গে ট্রামে উঠত। আমার কি ছিল? ক্লাসে এসে নির্মলার দিকে চেয়ে থাকতাম, যখনই সুবিধা হতো তখনই, কিন্তু ভয় হতো, বুক ঢিপ ঢিপ করত, পাছে নির্মলা কিছু মনে করে। একদিন আমি ওর দিকে চেয়ে আছি, ওর সঙ্গে তখনই চোখাচোখি হয়ে গেল। সেও এক অপ্রত্যাশিত ধরনের আশ্চর্য ব্যাপার। আমি ওর দিকে চাইতে গিয়ে দেখি ও আমার দিকে চেয়ে আছে, আবার আগে থেকে ও আমার দিকে চেয়ে আছে। আমার সারা শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। কেন নির্মলা আমার দিকে চেয়ে আছে? আমাকে কি ওর ভালো লাগে? নইলে কেন আমার দিকে এমন করে চাইলেও? আমার চেহারা বলতে সকলের ভালো। চিরকাল শুনে এসেছি এই আত্মীয় অনাত্মীয়দের সকলের মুখ থেকেই। এছাড়া নিজের আয়নায় নিজের চেহারা দেখে খারাপ মনে হয়নি কোনোদিন। আর দেখতে ভালো বলেই এই বয়সেও বিয়ের সম্বন্ধ টম্বন্ধ দু একটি আসতে আরম্ভ করেছিল, তাও বড় ঘর থেকেই। আমাদের অবস্থাটাও ভালো। কলকাতায় 3-4খানা বাড়ি, ভাড়া থেকে মাসিক আয় হতো যেটা, সেটা মন্দ নয়। তারপরে আমি স্কলারশিপ পাওয়া ছেলে, পড়াশোনায়ও ভালো। বিয়ের সম্বন্ধ আসলে তার আর অপরাধ কি? একদিনের কথা আমার ভালো মনে আছে। শ্রাবণ মাসের দিন কেমিস্ট্রি ক্লাস থেকে বেরিয়ে এসে মাঠে নেমেছি। উদ্দেশ্য কলেজ রেস্টুরেন্ট থেকে এক পেয়ালা চা খাবো, কিন্তু এমন সময় আমার পিছন থেকে কে যেন মৃদু স্বরে ডাকলে। এই যে শুনুন শুনুন। আমি চমকে পিছনে ফিরে চাইলুম। নির্মলা, নির্মলা আমায় ডাকছে। আমি এদিক ওদিক চেয়ে দেখলাম, না, কেউ কোথাও নেই। আমাকেই ডাকছে বটে। আমি বিস্ময়ের সুরে বললাম, আমাকে ডাকছেন? নির্মলা বোধ হয় আমার আনাড়ি ও আড়ষ্ট ভাবটা দেখে হাসতে যাচ্ছিল। হাসি রেখা ওর মুখে ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। বললে, আপনাকেই ডাকছি। ও, বলুন। আচ্ছা, আপনি কি প্রফেসর গুপ্তের নোট টুকেছেন? হ্যাঁ, টুকেছি। খাতাখানা কাইন্ডলি দেবেন একদিনের জন্য, কালই ফেরত দেব। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই নিন, আপনি যে কদিন ইচ্ছা সে কদিন রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। না না না, আমি কালই ফেরত দেব। থ্যাঙ্কস। আমি যে ওর হাত থেকে খাতা নিচ্ছি, ঠিক সেই সময় ক্লাসের বিশ্ব বখাটে ছোকরা সোমেশ্বর গুহ ঠাকুরদা অদূরে আবির্ভূত হলো, এবং কোত্থেকে এলো সে কে জানে। পায়ের শব্দে নির্মলা খাতা নিতে নিতে যেন চমকে উঠে পিছনে ফিরে তাকালো। পরক্ষণেই খাতা নিয়ে আর কোনো কথা না বলে হনহন করে চলে গেল। সোমেশ্বর আমার কাছে এসে দাঁত বের করে হেসে বললে, কি বাবা, ভালো ছেলে, আর এদিকে ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে? আমার রাগ হলো, লজ্জাও হলো। সোমেশ্বরের সঙ্গে এমনি আমার কোনো ঘনিষ্ঠতা নেই, ও আর অত ঘন ঘন সিগারেট খাওয়া দেখে আমার ওর সাথে ঘনিষ্ঠতা বা আলাপ করতে ঠিক স্বচ্ছন্দ বোধ করতাম না।
আর ওরাও আমাদের সেরকম পছন্দ করতো না। হয়তো ভালো ছেলে বলে আমাকে ঘেন্নাই করতো। এই সব কলেজেরই পকেটে ছেলেরা ভালো ছেলেদের ঘেন্না করে। আমি বললাম, কি? মানে ধরে ফেলেছি। নির্মলা সরকারের সঙ্গে কবে থেকে জমালে তলায় তলায়, সব ধরে ফেলেছি আজ। কি বাজে বলছেন? উনি আমার কাছ থেকে আজই কেমিস্ট্রির নোট নিয়ে গেলেন। আজই মানে আজই? সোমেশ্বর শর্মা যেদিনকে দেখে ফেলেছে সেই দিনই? সত্যি বলছি। বেশ বাবা বেশ, তবে তোমাকে একটা কথা বলি শোন, ওদিকে কিন্তু বেশি নজর দিও না। ওই হরিপ্রসাদকে চেনো তো? হরিপ্রসাদ কিন্তু তোমার সঙ্গে ডুয়েল লড়বে। ও বড় লোকের ছেলে, নির্মলার জন্য জমিদারিও পর্যন্ত বিলিয়ে দিতে পারবে। টাকা পয়সা খরচা করতে কিন্তু পিছুপা হবে না। বাপের জমিদারি আমারও আছে, এটা জেনে রাখবেন। কথা শেষ করে আমি রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেলাম। ওদের মতো ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা কাটাকাটি করতে আমি ঘৃণা বোধ করি। কলেজ থেকে বের হয়ে একটা নির্জন স্থান খুঁজতে লাগলাম এবং পেয়ে গেলুম গড়ের মাঠ। চিনে বাদাম চিবোতে চিবোতে কতক্ষণ ভাবলাম আজকের কথাটা। নির্মলা সরকার কি ধরনের মেয়ে আমি জানি। সে দেবী, আমার চোখে অত্যন্ত পবিত্র। তার নামে কেউ কিছু বললে সেটা আমার সহ্য হয় না। এত মেয়ে তো আছে, কিন্তু ওকেই আমার বড্ড ভালো লাগে। কেন? এর জবাব নেই। নির্মলা আজ আমার সঙ্গে কথা বলেছে নিজের থেকে, নোট চেয়ে নিয়ে গেল। কিন্তু কেন? আমারই নোট কেন নিয়ে গেল? কলেজে তো কত ছেলে রয়েছে, ভালো ছেলে বলে যদি চেয়ে নিয়ে যায়, তবে মধুপ্রসাদ বা মাধবপ্রসাদ বলে যে জৈন ছাত্র থাকে, সে তো আমার চেয়েও ভালো। অবশ্যই এইটা শুনেছি যে যারা ক্লাসে ফার্স্ট বয় তারা আমাকে একটু হেয় প্রতিপন্ন করতে পারলে খুশি হয়। সে যা হোক, হয়েছে তো। আজ কি সুন্দর দিনটি আমার। কার মুখ দেখে যে উঠেছিলাম জানি না। পরদিন রোববার, নেশার ঘোরেই সারা দিন কেটে গেল। আমার মনে হলো সেই এক ভাবনা, নির্মলা আমার সঙ্গেই ডেকে কথা বলেছে। ওর সঙ্গে আর দেখা হবে না, চলে যাব বহুদূর বিদেশে। অনেক দিন পর আবার ফিরে আসব, ওকে দেখিয়ে দেব যে আমি কত বড় ত্যাগী। হঠাৎ ও আমাকে দেখে অবাক হয়ে যাবে। এসব সংকল্প অবশ্য সংকল্পই থেকে গেল। সোমবার ক্লাসে আবার ওর সঙ্গে দেখা হলো। সহজভাবেই ও আমাকে খাতা ফেরত দিলে এবং আমিও সহজভাবেই নিলুম। এরপর মাঝে মাঝেই ও আমার কাছ থেকে খাতা নিয়ে যায়, আবার ফেরতও দিয়ে যায় 2-3 দিন পর। আমি ভাবি ওকে একদিন নির্জনে দেখা করতে বলবো, কিন্তু খাতা ফেরত নেওয়ার সময় মুখটা কেমন যেন শুকিয়ে যায়, বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে, কোনো কথাই আর মুখ দিয়ে বেরোয় না। সহজভাবে আমি ওর সঙ্গে ব্যবহার করতে পারি না, এটা আমি দেখলুম। সহজভাবে চলতে চেষ্টা করি, কিন্তু বাইরে দেখায় সম্পূর্ণ সহজেই চলছে, কিন্তু ভেতরে ভেতরে ভয়ানক আড়ষ্ট ও মুখচোরা হয়ে যায়। জিভটা কেন যেন শুকিয়ে আসে। কিসের একটা ঢেউ গলা পর্যন্ত পৌঁছে গলার স্বরটাকে যেন আটকে দেয়। গোটা ফার্স্ট ইয়ার এইভাবেই কেটে গেল। অন্য কোনো মেয়ের দিকে আমার আর মন নেই। তাদের মধ্যে অনেকের সঙ্গে কথা হয় আমার, অত্যন্ত সহজভাবেই তাদের সঙ্গে মিশি। 2-1জনকে চাও খাওয়াই, কলেজের মধ্যে বা কলেজের বাইরে। কিন্তু নির্মলার বেলায় সব গোলমাল হয়ে যায়।
কিন্তু এসব তো সাধারণ কথা। আসল কথা হচ্ছে প্রতিদিনের ভীষণ বেদনা ও মনোকষ্ট। সে যন্ত্রণা আমার দিন দিন বাড়ছে। ভেতরে ভেতরে কেমন যেন শুকিয়ে যাচ্ছি, অথচ কাউকে বলতে পারিনি যে সে দারুণ যন্ত্রণাটা আসলে কি। সকাল থেকে সাগ্রহে প্রতীক্ষা করি সেই সময়টির, যে কখন আবার ওর সঙ্গে আমার দেখা হবে। 8টা বাজলো, এখনো 3 ঘন্টা। 11টায় ক্লাস, 10টা বাজলো, অমনি শুরু হলো ভেতরে ভেতরে তোলপাড়। কিছুতেই মনকে শান্ত করতে পারি না। প্রতিদিন ভাবি আজ কলেজে গিয়ে ওর সাথে সব কথা বলবো, সব কিছু খুলে বলবো, কিন্তু আশা করি আজও হয়তো আমাকে কিছু বলবে। চলুন আপনিও আমি বেরিয়ে আসি। কিন্তু কিন্তু কিছুই ঘটে না, কোনো দিনও। কি সব যন্ত্রণার দিন যে আমার গিয়েছে, সেসব কথা এখন মনে হলে বুকের ভেতরে হৃদকম্প শুরু হয়। ভগবানের কাছে বলি অমন অবস্থা যেন আমার অতি বড় শত্রুরও না হয়। পুরো 1.5 মাস ধরে সহ্য করলাম সেই নারকীয় যন্ত্রণা। সেকেন্ড ইয়ারে উঠে ঠিক করলাম মেডিকেল কলেজটা ছেড়ে দেব। এরকম যন্ত্রণা বেশি দিন সহ্য করতে পারবো না। অসহ্য হয়ে উঠেছে আমার পক্ষে, সত্যি সত্যি অসহ্য হয়ে উঠেছে। বাড়িতে বলে সবকিছু রাজি করালুম, বললুম ডাক্তারি পড়ায় মন নেই আমার, এবার মরা কাটা শুরু হবে, আর ওই মরা কাটা আমার দ্বারা হবে না। ছেড়ে দেবো মেডিকেল কলেজ, বিএসসি পড়ব। এই সময় একটা ঘটনা ঘটল। আমার একটা নোট বই 4-5 দিন হলো নির্মলার কাছে ছিল। হঠাৎ ভাবলুম ওর হোস্টেলে গিয়ে খাতাখানা নিয়ে আসব। খুব দুঃসাহসিক সংকল্প। মেডিকেল কলেজের কম্পাউন্ডের মধ্যেই মেয়েদের হোস্টেল। বেলা 4:30। কিছুক্ষণ আগেই অ্যানাটমি ক্লাস শেষ হয়েছে। দেয়ান বাহাদুর হীরালাল বাবুর নাম করা ক্লাস। সেখানে টু শব্দটি করারও জো ছিল না কোনো ছাত্রছাত্রীর। ফিরঙ্গি ছাত্রছাত্রীগুলো চুপ করে থাকত। গার্লস হোস্টেলের দরজায় যেতেই দারোয়ান বললেন, কাকে খুঁজছেন বাবু? আমি বললাম, মিস निर्मला सरकार, सेकंड ईयर। नाम तो लिख दीजिए बाबू इस स्लिप में, मेट्रोन के पास ले जाना होगा। দারোয়ান স্লিপ দিয়ে চলে গেল মেট্রনের কাছে। আমার বুকের মধ্যে ততক্ষণ বিরাট তোলপাড় শুরু হয়ে গিয়েছে। মুখ শুকোতে আরম্ভ করেছে। মনকে বোঝালাম যে কেন আমি এমন করছি। ছেড়েই তো যাচ্ছি কলেজ, নির্মলার জন্য আসিনি। আমি এসেছি আমার নোট বই নিতে। নির্মলার সঙ্গে আমার কিসের সম্পর্ক? বারে আমি আমার নোট বই চেয়ে নেব না? এতে আবার হয়েছেটা কি? নির্মলা যা খুশি মনে করুক, আমি আমার নোট বই নেব আর চলে যাব। একটু পরেই দেখি দারোয়ান ফিরে আসছে। আমার বুকের ভেতরের গর্ত হয়ে খানিকটা যেন বসে গিয়েছে, তাতে যেন ভ্যাকিউমের সৃষ্টি হয়েছে ভেতরটা। দারোয়ান কি বলবে? নির্মলা হয়তো বিরক্ত হয়ে বলে পাঠিয়েছে যে এখন কেন, কালকে ক্লাসে তো দেখা করবেন। ভারী বিরক্ত হয়েছে নিশ্চয়ই আমার উপর। আমার নোট বইয়ের দরকার থাকতে পারে না? জরুরি দরকার থাকতে পারে না? তুমি তো এনেছিলে আমার নোট বই, বেশ তো, এটাই বলবো। দারোয়ান এসে বললে, आइए बाबू आइए, विजिटर्स रूम में बैठिए। ভিজিটার্স রুমে যেতে বললে যে, তাহলে নির্মলা চটেনি? না, তা চটবে কেন? চটবার কি আছে এর মধ্যে?
ভিজিটার্স রুমে গিয়ে বসবার একটু পরেই একখানা ফিকে নীল রঙের শাড়ি আর স্যান্ডেল পায়ে দিয়ে নির্মলা হাসি মুখে ঘরে ঢুকলো। পিঠে চুল খুলে এলিয়ে দেওয়া, ক্লাস থেকে ফিরেই স্নান করেছে। ও ঘরে ঢুকেই বললে, কি ব্যাপার, আপনি যে হঠাৎ? আমার মনের অবদমিত আবেগ যেন উত্তাল হয়ে উঠল বুকের মধ্যে। এখানে তো কেউ নেই। নির্মলা সরকার আমার সামনে, শুধু 2 জন এই ঘরের মধ্যে, কেউ নেই, কোথাও নেই। বলে ফেলি, এমন সুযোগ জীবনে আর আসবে না। 1.5 বছরের মধ্যে মহাপ্রতীক্ষিত সেই পরম শুভ মুহূর্তটি আজ সমাগত। এই মেয়েটি আজ মেয়েদের হোস্টেলের নির্জন ভিজিটার্স রুমে। ছেড়ো না এই সুযোগ, যা হবে তা দেখা যাবে। এসপার নয় ওসপার। আমি ওর চোখের দিকে চাইলাম, নির্মলাও আমার চোখের দিকে দেখলাম, চেয়ে রয়েছে। আমার মনে হলো, অবশ্য আমার ভুল হতে পারে, তবে আজও ধারণা সেদিন ওর চোখেও আমি প্রতীক্ষার দৃষ্টি দেখেছিলাম। অল্পক্ষণের জন্য একথা আমার মনে হয়েছিল। তারপর আমি ওর দিকে চেয়ে বললাম, নোট বইখানা নিতে এসছি। কাল একবার ভেবেছিলুম আসবো। নির্মলা আবার যেন প্রতীক্ষা ও আহ্বানের দৃষ্টিতে চাইলে। দেবীর মতো রূপ, কি উজ্জ্বল মুখ চোখ, কি ঢেউ খেলানো কালো মেঘের মতো একরাশ চুল। অপূর্ব রূপ ফুটে উঠেছে ওর। আমি চেয়ে চোখ নামিয়ে নিলাম, কিন্তু কেন নামিয়ে নিলাম আমি আমার চোখ? আজও মনে হয়, হায় অদৃষ্ট, আমি ভুল করেছিলাম। মেয়েদের রূপ পুরুষদের পুজোর জন্য নয়, তাকে আকৃষ্ট করার জন্য। আর নির্মলাও সেদিন আশা করে এসছিল, আর ওর আশা সেদিন আমি ভঙ্গ করে দিয়েছি, নিজের ভীরুতার জন্য, নিজের কাপুরুষতার জন্য। ও বললে, তবে এলেন না কেন? আমি আসতে পারিনি শেষ পর্যন্ত, এই কাজ ছিল। আর একটি আশ্চর্য কথাও বললে। সে কথা ও যে আমাকে বলবে এমন আশা করিনি। তবুও বলি, এই কথার গুরুত্ব আমি তখন বুঝিনি, যতটা পরে বুঝেছিলাম। ও বললে, কাজ থাকলে বুঝি আমার কাছে আসা যায় না? আমি শুধু বোকার মতোই হাসলাম। নির্মলা আবার বললে, বলুন না। না, তাই দেরি হয়ে গেল কি না? আমার উত্তরের বিশেষ কোনো মানেই হয় না, অসংবদ্ধ প্রলাপ। কিসের দেরি হয়ে গেল? না, দেরি হয়নি, এমনি বলছি। আপনি অদ্ভুত লোক। কেন? আপনাকে কি বোঝাবো, নিজেই বুঝতে পারেন না। বসুন, আমি খাতাখানা আনি। আমি তখন বুঝতে পারলাম না যে কিসে আমি অদ্ভুত হলাম, আর নির্মলার এ কথা বলার মানে কি। একটু পরেই ও ফিরে এলো, আর এসেই একটা অদ্ভুত কাণ্ড করলে। খাতাখানা আমার হাতে দিয়ে হঠাৎ ঈষৎ নিচু হয়ে যেন আমার দিকে এগিয়ে এসে ঝুঁকে পড়ে আমার মুখের উপর দৃষ্টিপাত করেই সরিয়ে নিলে। আর মুখ ফিরিয়ে নিয়েই শোনা গেল খিলখিল হাসি। আমার মাথা ঘুরে উঠল। গভীর ও সংযত মেয়ে নির্মলা ক্লাসের মধ্যে, কিন্তু তার একই লীলা। আমি খাতা হাতে উঠে বললুম, তবে আমি আসি। নির্মলা
নির্মলার মুখের হাসি মিলিয়ে গেল। বললে, বসুন না প্লিজ। যাই, বেলা হয়ে গিয়েছে, আবার কাজ আছে বাড়িতে। চললেন তাহলে? ডিসেকশন রুমে কাল দেখা হবে তো? হ্যাঁ, যাই। কাল ডিসেকশন রুমে আসবেন তো ঠিক? হ্যাঁ, আসবো। নির্মলা ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। আমি টলতে টলতে বাইরে এলাম। বাইরে এসে বাড়ি যাওয়ার পথে কতবার ভাবলাম নির্মলার এরকম অদ্ভুত আচরণের অর্থ কি। ও তো অত্যন্ত গম্ভীর ও সংযত মেয়ে, অন্য কারোর সঙ্গে তো ভালো করে কথাই বলে না, কিন্তু আমার সাথে এমন করলো কেন? আমাকে কি ও অন্য চোখে দেখে? কে জানি। বাড়িতে তখন আমার বিয়ের জন্য খুব পিড়াপিড়ি চলছে, আর বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। নির্মলা আমার চোখে ও মনে মনে জল করছে তখন। অন্য মেয়েকে ওই আসনে বসাতে পারবো না। নির্মলা খুব বড় লোকের মেয়ে, অভিজাত ও উচ্চশিক্ষিত পরিবারের মেয়ে। আমি খোঁজ নিয়েছি। ওকে পেতে যাওয়া মানে বামন হয়ে চাঁদে হাত দেওয়া। আর আমার মতো একজন নগণ্য ছেলেকে কেনই বা দিতে যাবে ওর মা বাপ? আমি কলেজ ছেড়ে দিলাম। কলেজে তিলে তিলে দগ্ধ হতে পারবো না আমি। মেডিকেল কলেজে মরা কাটা আমার দ্বারা হবে না। বিএসসি পড়লুম, প্রথম শ্রেণী অনার্স পেলুম, তবে এমএসসিতে দ্বিতীয়ই। কিন্তু সেবার আমার বিষয়ে প্রথম শ্রেণীতে কেউ ছিল না। কলকাতায় একটা কলেজের অধ্যাপকের চাকরি জুটে গেল সহজেই। ডেপুটি ম্যাজিস্ট্রেটও হতে পারতাম, কিন্তু আমি নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে চাই। পয়সার অভাব নেই ভগবানের ইচ্ছায়, আর কার জন্যই বা অত খাটতে যাব? না বিয়ে থা, না ছেলেপুলে, বেশ তো আছি। তবে নির্মলার কথা বলিনি, তার জন্যই বিয়ে করতে পারলুম না। এ যে কি টান, কি মোহ, কি করে বলবো? মন থেকে কিছুতেই আর তাড়াতে পারলাম না। নির্মলার বিয়ে হয়েছিল একজন বিলেত ফেরত ডাক্তারের সঙ্গে। নিজেও সে একজন লেডি ডাক্তার, তবে তার সাথে পরে একবার দেখা হয়েছিল। কিভাবে সেটাই বলি। লেডি ডাফরিন হাসপাতালে নির্মলা তখন কাজ করে, এটা আমি জানতাম। তাই রোজ কলেজ থেকে বেরিয়ে লেডি ডাফরিন হাসপাতালের কাছে এসে মুখ উঁচু করে দাঁড়াই, সম্পূর্ণ অকারণে। কেন দাঁড়াই তা নিজেই জানি না। কলেজ ছুটির পর পা দুখানার গতি হয় সেই লেডি ডাফরিন হাসপাতালের দিকে। আপনিই হয়। যে সময়ের কথা বলছি তখনও নির্মলার বিয়ে হয়নি। একদিন ওই রকমই অভ্যাস মতো এসে দাঁড়িয়েছি স্কটস লেনে, হাসপাতালের ঠিক নিচে। এমন সময় বর্ষা এলো। সেটা ছিল আশ্বিন মাস। আমার কাছে ছাতাও নেই, আর ছাতা পাওয়ার অভ্যাসও আমার নেই। দাঁড়িয়ে ভিজছি, সরে যেতে ইচ্ছা করছে না, ভিজে যাচ্ছি। কিসের চাতক পাখির মতো আকুল আগ্রহে উপরের দিকে মুখ তুলে তাকিয়ে অসাড়ে ভিজে চলেছি। বোধহয় সাধনার কঠোরতায় সিদ্ধি আসে সর্বসিদ্ধিদাতা ভগবানের কাছ থেকে। তিনি দক্ষিণ পানি প্রসারিত করে অকপট সাধনার ফল হাতে নাতে দিয়ে দেন। তাই তো সব সাধনার এত নাম আমাদের দেশে। রাতারাতি সিদ্ধি লাভ, সে সব সাধনা যাগে। আমার ফল এলো কিন্তু সম্পূর্ণ প্রত্যাশিতভাবে। এখনো ভেবে অবাক হয়ে যায়। হঠাৎ রাস্তার দিকে জানলা খুলে গেল হাসপাতালের দোতলায়। একটি মেয়ে উকি মেরে রাস্তার দিকে তাকিয়েই
আমাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখলে আমিও চিনলাম সে নির্মলা। নির্মলা কিন্তু আমাকে দেখেই হাত দিয়ে এগিয়ে যেতে ইঙ্গিত করে জানলা থেকে তক্ষুনি সরে গেল। আমি তো অবাক। আমার রক্ত তখন দ্রুত বুকের দিকে উপরে ঠেলে উঠছে। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। হাসপাতালের গেটের কাছে নির্মলা দাঁড়িয়ে, হাতে একটা ছাতা। আমি এগিয়ে গেলাম। কত কাল পরে দেখা। ও হাত জোর করে বললে, নমস্কার, কোথায় আছেন, কি করছেন? কতদিন পরে দেখা। হ্যাঁ তাই। কি করছেন আজকাল? এই কলেজে প্রফেসরি করি। এই ছুটির পরে এই পথে আসছিলাম, তা বৃষ্টি হলো হাসপাতালের কাছে, ওই 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 জায়গাটায়। এমএসসি তো ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছিলেন, বিলেত গেলেন না কেন? আপনি তো স্টেট স্কলারশিপ পেতেনই। না, কি হবে গিয়ে। পরক্ষণেই সংশোধন করে নিয়ে বললাম, বাবার শরীরটা খারাপ। আপনি এখানে কি করছেন? আমি রেসিডেন্ট হাউস সার্জন। আমি তো আর আগের বছরই পাশ করে বেরিয়েছি। নির্মলার দিকে চেয়ে দেখলাম ভালো করে। বালিকার চাঞ্চল্যের লেশমাত্র নেই ওর মধ্যে। তার বদলে এসেছে সুন্দরী পূর্ণ যৌবনের দীপ্তি ও গাম্ভীর্য। একটু যেন মোটা হয়ে পড়েছে, তবে সেটা আমার চোখেই ধরা পড়ল। অন্য কেউ হঠাৎ করে দেখলে ওটাকে মোটা বলবে না। মধুশ্রীতে পূর্ণিমার চন্দ্রের মতো পূর্ণতা। নির্মলাও দেখি আমার দিকে চেয়ে আছে। নির্মলা কি বুঝতে পেরেছে যে আমি রোজ হাসপাতালের নিচে দাঁড়িয়ে থাকি? আরও কোনোদিন দেখেছে নাকি? আমি বললাম, ভালো আছেন? মন্দ নয়। আপনি মেডিকেল কলেজ ছাড়লেন কেন? ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে ছিলেন তো। তাহলে? আমি ওর কথা উড়িয়ে দেওয়ার জন্য সূচক হেসে বললাম, ও কিছু না, কত ভালো ছেলেই তো ছিল। আপনিও তো খুব ভালো ছাত্রী ছিলেন। আর মরা কাটাটা আমার ঠিক পছন্দ হলো না। ও খপ করে একটা প্রশ্ন করে বসলো। এই প্রশ্নের জন্য আমি প্রস্তুত ছিলাম না। বড় ব্যথা দিলে প্রশ্নটা করে। বললে, বিয়ে করেছেন? না। আচ্ছা, নমস্কার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ছাতিটা নিয়ে যান। ভিজছেন দেখে ছাতিটা নিয়ে এলাম, কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হবে। চলে এলাম ছাতা নিয়ে। নিজে আর যাইনি সেটা ফেরত দিতে, অন্যের হাত দিয়ে ফেরত পাঠিয়েছিলাম। এর পরের বছরই কি সেই বছরই নির্মলার বিয়ের খবর পাই। এরপরে নির্মলার সাথে দেখা হয়েছিল আমার আর একটি বার। আমার স্ট্রিট বেয়ে আমি হেঁটে যাচ্ছি। হঠাৎ একখানা মোটর গাড়ি দাঁড়িয়ে গেল পাশে। নারী কণ্ঠে কে বললে, এই যে নমস্কার। চেয়ে দেখি নির্মলা। বেশ মোটা হয়েছে। আমার লজ্জা হলো হঠাৎ ওর সাথে এভাবে দেখা হওয়াতে, কারণ আমিও মেদ বৃদ্ধির পথে কম অগ্রসর হইনি। যদি দাড়িপাল্লায় ওজন করা হয় তাহলে পাল্লাতে আমি জিতব। কোথায় চললেন? আসুন, গাড়িতে উঠুন উঠুন। ও একাই ছিল গাড়িতে। না, গাড়িতে উঠবো না, ধন্যবাদ। এই সুকিয়া স্ট্রিটেই তো যাব, প্রয়োজন নেই। আরে গাড়িতে আসুন না, নামিয়ে দেব ওখানে। সুকিয়া স্ট্রিটের কোথায় যাবেন বলুন? না না, থ্যাঙ্কস। পাশের গলি, এই মোড়ের মাথায়। কতটুকুই আর যাব।
আচ্ছা, নমস্কার। নির্মলা আমার দিকে কেমন যেন এক প্রকার করুণা ও সহানুভূতির দৃষ্টিতে চাইছিল। সেটাই আমার অসহ্য হলো। আর দাঁড়াতে পারলাম না। নিজে মোটা হয়েছি বলেও লজ্জা হলো ওর সামনে দাঁড়াতে। এরপর আর কোনোদিনই ওর সঙ্গে দেখা হয়নি। সে আজ বহু বছর আগেকার কথা, প্রায় 17-18 বছর আগের কথা। দিন যায় যত, নির্মলার কথাও তত বলতে বসি। ক্রমশ নির্মলার ছবিটাও অস্পষ্ট হয়ে এসেছে। এমন সময় সেদিন একটা ব্যাপার হয়ে গেল। মাসখানেকও হয়নি, আমাদের কলেজে বিএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে। অন্য কলেজের কয়েকটি মেয়ে পরীক্ষা দিচ্ছে। মেয়েদের পরীক্ষার তত্ত্বাবধান করছি আর সেখানে পাহারাও দিচ্ছি। একটি মেয়েকে দেখেই আমার বুকের ভিতরটা কেমন যেন ছ্যাত করে উঠল। আমি অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইলুম। এ মুখ আমার খুব সুপরিচিত। মনে হলো অনেকদিন আগে যেন একে চিনতাম। আমি ওর মুখের দিকে চেয়ে ভাবছি, ওকে কোথায় দেখেছিলাম, কবে দেখেছিলাম। হঠাৎ আমার চমক ভাঙল। কি মনে করবে, আমি একজন পৌর অধ্যাপক আর ওরা অন্য কলেজের মেয়ে, আমাকে চেনে না, কি ভাবতে পারে তারা। মেয়েটির ব্যাপার দেখে বুঝলাম সে ফাপড়ে পড়েছে। দুটো প্রশ্ন আছে উদ্ভিদ বিজ্ঞানের, একটি হিস্টোলজির, অপরটি মরফোলজির। মেয়েটি একটা লতার অংশ শুরু করে কেটেছে, কিন্তু সেটা কিছুতেই রাঙাতে পারছে না। 3-4 ধরে একই চেষ্টা করলে ওর হাত কাঁপছে, চোখে জলও দেখলাম টলটল করছে। আমি দেখলাম মেয়েটি এ কাজ কোনোদিনই মন দিয়ে করেনি, সিনেমাই দেখে বেরিয়েছে। ক্লাসে ফাঁকি দিয়ে এখন সে নিজেই ফাপড়ে পড়ে গেছে। কাছে গিয়ে বললুম, কি হচ্ছে খুকি? মেয়েটি কাঁদো কাঁদো সুরে বলল, সেকশনটা স্টেন নিচ্ছে না যে, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। আমি হেসে বললাম, তুমি কোন কলেজের স্টুডেন্ট? স্কটিশ চার্চ। সেকশন কাটতে শেখনি তো? অত মোটা করে সেকশন কাটে? তাছাড়া দেখছো না এই লতায় লাল হড়হড়ে আঠা রয়েছে, ওটা অ্যালকোহলে ধুয়ে না নিলে কখনো স্টেইন নেয়। এটা অ্যালকোহলে গিয়ে ওয়াশ করে নাও। আমার কথায় মেয়েটি অ্যালকোহলে ধুতে গেল, কিন্তু মা লক্ষ্মী দেখলুম সিনেমা দেখেই কাটিয়েছে, লেখাপড়া কিছুই করেনি। বললাম, ও কি হচ্ছে? তুমি অ্যালকোহলে ধুতে জানো না? গ্রেড তোলো, নইলে সেকশন গুটিয়ে যাবে যে। আগে 20, তারপর 50, তারপর 70, তারপর 90, তারপরে অ্যাবসোলুট অ্যালকোহলে তোলো। কেন, লাইজল দিয়ে ধুয়ে ফেললে হবে না? পাগল, লাইজল এখন দিয়ে ধোবে কেন? অ্যাবসোলুট অ্যালকোহলে তোলো আগে। দেখলাম ওর হাত কাঁপছে। হে কাজ কখনোই সে করেনি। গ্রেডে তোলা কাকে বলে তাই ভালো করে শেখেনি হাতে কলমে। আমার বড্ড মায়া হলো। বললাম, আচ্ছা ছেড়ে দাও খুকি, তুমি বরং মরফোলজি কোশ্চেনটা ট্রাই করো, আমি দেখছি। আমি ল্যাবরেটরির হেড অ্যাসিস্ট্যান্ট নরেনকে ডাকলাম। নরেন আমারই ছাত্র, প্র্যাকটিক্যাল কাজে খুবই নিপুণ। তাকে বললাম, নরেন এই সেকশনটা একটু মাউন্ট করে দাও তো। নরেন আমার মুখের দিকে তাকিয়ে সেকশনটা নিয়ে চলে গেল। হয়তো ভাবলো পৌর অধ্যাপকের একটি মেয়ের প্রতি এত দুর্বলতা কেন। একটু পরেই বেশ চমৎকার এবং নিপুণ হস্তে সেকশনটা স্লাইডের উপর বসিয়ে কান্দা বালমন দিয়ে বন্ধ করে আমাকে দিলে। আমি গিয়ে বললাম, এই নাও খুকি। তার প্রশ্নের উত্তর বেআইনিভাবে পেয়ে মেয়েটি কৃতজ্ঞতামূলক হাসি হাসলে। অনেক দিন আগে এই হাসি যেন কোথায় দেখেছি। এই হাসি আমার কুয়াশাচ্ছন্ন জীবন দিনের প্রথম অরুণ রাগের হাসি। বিস্মৃত
অরুণ রাগের সেই শুভক্ষণটি আজও কি ভুলেছি? মৃদু কৌতূহলের সুরে প্রশ্ন করলুম, তোমার নাম তো নীলিমা বসু লেখা রয়েছে, তোমাদের বাড়ি কোথায়? লোয়ার সার্কুলার রোড। ডাক্তার বিভাস বসুকে চেনেন? ডাক্তার বি বসু মানে আই স্পেশালিস্ট? হ্যাঁ, তিনি আমার বাবা। ও, আমার মাথা ঘুরে উঠল। ডাক্তার বিভাস বসু মানে নির্মলার স্বামী? মেয়েটি হেসে বললে, আসবেন আমাদের বাড়ি, বাবা বড় খুশি হবেন। শেষ হলো আজকের গল্প, লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মরফোলজি। গল্প পাঠে শুভঙ্কর, গল্পে নির্মলার চরিত্রে মারিয়াম, নীলিমার চরিত্রে অনামিকা, হোস্টেল ওয়ার্ডেনের চরিত্রে আসিফ এবং সোমেশ্বর গুহ ঠাকুরদার চরিত্রে রাহুল। গল্পে আবহ সঙ্গীত এবং গল্পের পোস্টার ডিজাইন করেছে শুভঙ্কর। এছাড়া আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে অবশ্যই ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর্দেফান শ্রোতা বন্ধুদের জন্য বিশেষ সুখবর, এখন থেকে আমরা স্ট্রিমিং হই হেডফোন নামক একটি অ্যাপে। আপনারা হেডফোন নামক অ্যাপটি ডাউনলোড করে আর্দেফান চ্যানেলটিকে ফলো করে দিতে পারেন।